আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জীববিজ্ঞানের অধ্যায় দ্বিতীয়, চতুর্থ, একাদশ এবং দ্বাদশ এই চারটি অধ্যায় থেকে এমসিকিউ মেন বই থেকে যেই লাইনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমি আলোচনা করছি। তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথম অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায় হলো জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু থেকে যে ধরনের কোষণ আমাদের এই পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা মেন বই থেকে পৃষ্ঠা নাম্বার সহ একটু খেয়াল করো। পৃষ্ঠা নাম্বার 19। এই 19 পৃষ্ঠা থেকে যে ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, ছোট প্রশ্ন মানে এমসিকিউ সম্পর্কে, সেই সম্পর্কে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পারো যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক বা অনুসজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। এই কত সালে কে বলেছিলেন? লুই এবং সিকেভিজ 1969 সালে। এখানে তিনটি প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারো। লুই সিকেভিজ 1969 সালে। তারপর আমরা চলে গেলাম কোষের প্রকার। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, আদি কোষ এবং প্রকৃত কোষ। এই অংশটা তোমরা দেখতে পারো যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত ধরনের? দুই ধরনের, একটা হলো আদি কোষ এবং প্রকৃত কোষ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত ধরনের? দুই ধরনের। তারপর তোমরা আদি কোষের মধ্যে যেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে যে উদাহরণ হিসেবে থাকতে পারে যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণুগুলো থাকে না, তবে রাইবোজোম থাকে। অর্থাৎ আদি কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। উদাহরণ হিসেবে আমরা ইউজ করবো কোনটি আদি কোষী, সেটা হলো নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। এখান থেকে দুইটাই এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাহলে আদি কোষী বা প্রাকৃতিক কোষের উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। আমরা এখন প্রকৃত কোষে চলে যাই। প্রকৃত কোষে হলো কাজের ভিত্তিতে এই প্রকৃত কোষ দুই ধরনের, দেহকোষ এবং জননকোষ। খুবই ইম্পর্টেন্ট যে কাজের ভিত্তিতে প্রকৃত কোষ কত ধরনের থাকতে পারে, দুই ধরনের, একটা দেহকোষ এবং জননকোষ। তারপর দেহকোষ কিভাবে বিভাজিত হয়, যে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। অর্থাৎ কোন পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়? বলো, মাইটোসিস পদ্ধতিতে। তারপর চলে আসুন জননকোষ। জননকোষ বিভাজিত হয় মিয়োসিস পদ্ধতিতে। যে শিখতে লাগবে যে জননকোষ বিভাজিত হয় মিয়োসিস পদ্ধতিতে। তারপর অপত্য জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজননকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এখানে পরীক্ষা আসতে পারতে যে অপত্য জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজননকোষের ক্রোমোজোম সংখ্যার কত অর্ধেক হয়ে যায়। তারপর আমরা 20 পৃষ্ঠায় চলে আসলাম। 20 পৃষ্ঠার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট কোষের নাম কি? জাইগোট। অর্থাৎ এটা ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন, যে পুং এবং স্ত্রী জননকোষ, পুং স্ত্রী জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট কোষটি হলো জাইগোট। তারপর এই যে দুটি চিত্র রয়েছে, এই চিত্রের মধ্যে তোমরা দেখবা যে একটি উদ্ভিদ কোষের কি কি অঙ্গ রয়েছে সেগুলো তোমরা শিখে ফেলবা। এটা তোমার বড় কোষণের জন্য, আমাদের সৃজনশীল কোষণের জন্য লাগবে। তারপর প্রাণী কোষে যেই চিত্রটা রয়েছে সেটা তোমরা শিখে ফেলবা, চিত্রের যে কি কি অংশ আছে সেগুলো। আমরা চলে আসলাম 21 নম্বর পৃষ্ঠায়।
21 নম্বর পৃষ্ঠা আছে কোষ প্রাচীর। এটা আসতে পারে যে কোষ প্রাচীর প্রাচীরের কোষ প্রাচীর কোন কোষে থাকে না। এই যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মানে এমসিকিউর জন্য। তারপর কোষ প্রাচীর রাসায়নিক অংশটা কি কি? সেলুলোজ থাকে, তারপর হেমিসেলুলোজ থাকে, লিগনিন থাকে, পেকটিন থাকে, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তারপর আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? লিপিড, প্রোটিন, পলিস্যাকারাইড। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তাহলে আমরা এখান থেকে কোষ প্রাচীরের এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পেয়ে গেলাম। তোমরা ভালো করে পড়ে নাও। তারপর আমরা চলে আসলাম পৃষ্ঠা নাম্বার 22 পৃষ্ঠা রয়েছে কোষঝিল্লি। সব একটু দেখানো কোষঝিল্লি। তো প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরে যে স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকে কোষঝিল্লি বলে। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। তারপর কোষঝিল্লির ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই। এই যে কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই, যে পড়বে। আর মাইক্রোভিলাই মানে কোষঝিল্লি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তারপর আমরা চলে আসলাম ঠিক সেই আমাদের 22 পৃষ্ঠায় মাইটোকন্ড্রিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে যে প্রশ্নটা আসতে পারে যে মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটি কে আবিষ্কার করেছেন, কত সালে? যে 1898 সালে কে আবিষ্কার করেছেন? ভ্যান্ডা। 1898 সালে আবিষ্কার করেছেন ভ্যান্ডা। এটা কয় স্তর বিশিষ্ট? মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট। তো ভিতরের স্তরটি ভাঁজ থাকে, এটি ক্রিস্টি বলা হয়। তারপর ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজম বলে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স, এটা পড়বে। আর শ্বসন ক্রিয়ার কয়টি ধাপ? 4টি। এই 4টি ধাপে কিন্তু হলো গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রিয়াবাচক, ইলেকট্রন তন্ত্র প্রবাহ। তারপর শ্বসন ক্রিয়ার ধাপ হলো 4টি: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ। আমরা এখন 23 পৃষ্ঠায় চলে আসলাম। পৃষ্ঠার মধ্যে যেই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে সবটা দেখে নাও। যে কাকে শক্তির উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়? এটা হবে মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকেই শক্তির উৎপাদনের কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। তারপর কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? প্রাককেন্দ্রিক কোষে। এই যে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তারপর আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন চলে আসছি, প্লাস্টিড। এই যে প্লাস্টিড থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায়, যে প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা। তারপর প্লাস্টিড কত ধরনের? প্লাস্টিড 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। প্লাস্টিড কত ধরনের? 3 ধরনের। তারপর সবুজ রঙের প্লাস্টিককে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট। সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা কোন জায়গায় থাকে? অর্থাৎ মানে একটা গাছের কোন জায়গায়? পাতা, কচিকাণ্ড, অন্যান্য সবুজ অংশ ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তারপর চলে আসলাম আমরা পৃষ্ঠা নাম্বার 24। এখানে ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট রয়েছে। তো
ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিড, এটা সবুজ কখনো সবুজ না। ক্রোমোপ্লাস্টকে রঙিন প্লাস্টিড, এর কেন রঙিন? এদের প্লাস্টিডে কী আছে? জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনোটি হলুদ, কোনোটি লাল, কোনোটি নীল দেখায়। তাহলে এখানে রঙিন প্লাস্টিড সবুজ না, সেটা হলো প্লাস্টিডে জ্যান্থোফিল থাকে, ক্যারোটিন থাকে, ফাইকোএরিথ্রিন থাকে, ফাইকোসায়ানিন থাকে। তারপর আমরা চলে আসি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে হলো কোনো রঞ্জক পদার্থ থাকেই না। তাহলে যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাকে কি বলা হয়? লিউকোপ্লাস্ট। তো যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জনন কোষ, এগুলো হলো লিউকোপ্লাস্টের উদাহরণ। তারপর চলে আসলাম পৃষ্ঠা নম্বর 25। এখানে যে গোলজি বস্তু, এখান থেকে যে এমসিকিউটা, যে ভেসিকল এবং সিস্টার্নি দিয়ে কোষটি গঠিত। তারপর আছে কোষক গহ্বর। আমরা কোষগহ্বরে চলে আসি। কোষক গহ্বর, সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেটা কি? সেটা হলো কোষক গহ্বর। তারপর উদ্ভিদ কোষের কোষক গহ্বর কি ধরনের? সবচেয়ে বড়। উদ্ভিদ কোষের কোষক গহ্বর হলো বড়, আর প্রাণী কোষের কোষক গহ্বর হলো ছোট। এভাবে তো সাধারণত প্রাণী কোষের কোষক গহ্বর থাকে না, যদিও থাকে কখন ছোট আকারে হয়। সেন্ট্রোজোম, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গনে দেখা যায়, এদের কি বলে? সেন্ট্রোজোম। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রাণী কোষের দুটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গনে দেখা যায়, এরা কি? নাম কি? সেন্ট্রোজোম। তারপর চলে আসলাম 27, 27 পৃষ্ঠা। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি একটু দেরি হলেও লাইন বাই লাইন দেখবে, অনেক উপকার হবে আশা করছি। তো এখন আমরা নিউক্লিয়াস সম্পর্কে যে ধরনের এমসিকিউ থাকতে পারে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখানো। নিউক্লিয়ার আকৃতি কী ধরনের? গোলাকার, ডিম্বাকার বা নলাকার। নিউক্লিয়াস আকৃতি কী ধরনের? গোলাকার, ডিম্বাকার বা নলাকার। কোনটি নিউক্লিয়াসে থাকে না? শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তো শিবকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তারপর পৃষ্ঠা নাম্বার 28। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা, যে বংশধর বৈশিষ্ট্য বংশপরাশর বহন করা ক্রোমোজোমের কাজ, মানে ক্রোমোজোমের মেইন কাজটা কি? সেটা হলো বংশের বৈশিষ্ট্য বংশ পরস্পরের বহন করা। তারপর আমরা এখন চলে আসি উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুর মধ্যে এমসিকিউ অনেকগুলো রয়েছে। তো টিস্যু কত ধরনের? দুই ধরনের, একটা হলো ভাজক টিস্যু, একটা হলো স্থায়ী টিস্যু। 29 পৃষ্ঠায় চলে আসলাম। স্থায়ী টিস্যু তিন ধরনের, একটা সরল, জটিল, নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। এখানে তোমরা খুব খেয়াল রাখবে যে প্রকারভেদগুলা। তারপর আছে সরল টিস্যু। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা।
তাহলে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তারপর প্যারেনকেমা, উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য পরিবহন। প্যারেনকেমার কাজ। তারপর কোলনকেমা, কোষপ্রাচীরে সেলুলোজ এবং প্যাকটিন জমা হয়, পুরু হয়। এটা কোথায়? কোলনকেমাতে। তারপর স্ক্লেরেনকাইমা, কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট। অর্থাৎ স্ক্লেরেনকাইমার কোষগুলি কি ধরনের? শক্ত, লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট। তারপর চলে আসলাম 30 পৃষ্ঠা, যে স্ক্লেরেনকাইমার কোষগুলো কত প্রকার? 2 ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইড। তো ফাইবারের উদাহরণ কোনগুলো? ভালো করে মনে করো, দেখো, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম বা কাষ্ঠতন্তু। স্ক্লেরাইড কাকে স্টোন সেল বলা হয়? স্ক্লেরাইডকে এবার চলে আসলাম আমরা জটিল টিস্যু। জটিল টিস্যু কত প্রকার? 2 ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। আর জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যু বলা হয়। তারপর প্রাথমিক জাইলেম কত ধরনের? 2 ধরনের। জাইলেম 2 ধরনের, একটা হলো প্রাথমিক এবং গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক, আর প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয়। প্রাথমিক জাইলেম 2 প্রকার। তারপর আসলে 31 পৃষ্ঠা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুইটা। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার। ট্রাকিডের কি ধরনের আকৃতির? বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার। ট্রাকিড সাধারণত এই ধরনের। তো ট্রাকিডের কাজ হইল কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর কাজ। তাহলে কোষরস পরিবহন করে কে? ট্রাকিড। আর অঙ্গকে দৃঢ়তা প্রদান করে ট্রাকিড। এবার ভেসেল আসি আমরা। ভেসেলের মূলত প্রথম আকৃতি যেটা, সেটা আমরা আগে দেখব। সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কুপাঙ্কিত। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থেকে পানি এবং খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তকরণ করা হয় প্রধান কাজ। তারপর জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয়, পানি পরিবহন। আর গৌণ জাইলেমে এরা পুরু প্রাচীরিত থাকে। খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন হলো জাইলেম প্যারেনকাইমার কাজ। তারপর জাইলেম ফাইবার, এর প্রধান কাজ হলো দৃঢ়তা প্রদান করা। জাইলেম ফাইবারের প্রধান কাজ হলো দৃঢ়তা প্রদান করা। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এর অবস্থান। জাইলেম ফাইবার। ফ্লোয়েম, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লোয়েম
ফ্লোয়েম উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। তারপর চলে আসুন সিপ কোষ। দীর্ঘ পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং জীবিত কোষগুলো লম্বাভাবে একটি উপর সজ্জিত থাকে, তাকে সিপ কোষ বলা হয়। সিপ কোষের প্রাচীর কি থাকে? লিগনিন যুক্ত। প্রাচীর লিগনিন যুক্ত থাকে, শিখবে। ফ্লোয়েম প্যারেনকাইমা, এই যে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। তারপর ফ্লোয়েম ফাইবার বা তন্তু। উদ্ভিদের অঙ্গের গৌণবৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন, অর্থাৎ পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে নিচের কোনটি বাস্ট ফাইবার? পাটের আঁশ। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার প্রাণী টিস্যুতে আসি। প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তার নিশ্চিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে কত ভাগে ভাগ করা? 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা আবরণী, একটা যোজক, একটা পেশি, একটা স্নায়ু টিস্যু। এখানে আমরা আবরণী সম্পর্কে বিস্তারিত এমসিকিউগুলো দেখব। আবরণীর মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা থাকে, যে আবরণী টিস্যু কত প্রকার, কাজের প্রকৃতিভেদে এই টিস্যু 3 ধরনের, যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু, স্কোয়ামাস, কিউবাডাইল। আগে 3 ধরনের দাগে ফেলি আমরা, যে কাজের ভিত্তিতে আবরণী টিস্যু কত প্রকার? 3 প্রকার। যেমন স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ হিসেবে আছে কি? বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের বোমেন্স ক্যাপসুল, খুব ভালো করে শিখবে এটা, বৃক্কের বোমেন্স ক্যাপসুল। আর কিউবাডাইলের মধ্যে রয়েছে বৃক্কের সংগ্রাহক। এখন আমরা 35 পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। 35 পৃষ্ঠা চলে আসছি, পৃষ্ঠা 35 সবাইকে দেখে নাও। এই যে কলামনার আবরণী টিস্যু উদাহরণ। প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে। কার হলো প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো হলো কলামনার আবরণী টিস্যু। এই আবরণী টিস্যু এপিথেলিয়াল টিস্যু একই কথা, তো এটা আবার 3 প্রকার। দেখার একবার 3 প্রকার। প্রাণীর দেহে ভিত্তিবোধের ভিত্তি করে 3 ভাগে ভাগ করা। সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুর মধ্যে কারা রয়েছে? বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক, নালিকা, অন্ত্রপ্রাচীর। তাহলে সাধারণ আবরণী টিস্যু নিচে কোনটি? বৃক্কের বোমেন্স ক্যাপসুল, তারপর বৃক্কের সংগ্রাহক, নালিকা, অন্ত্রপ্রাচীর। স্ট্রেটিফাইড আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। মেরুদণ্ডী প্রাণীদের ত্বক হলো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, মেরুদণ্ড প্রাণীদের ত্বক। তারপর আছে সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, উদাহরণ ট্রাকিয়া, উদাহরণ হলো ট্রাকিয়া। তারপর মেরুদণ্ড প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কি দেখা যায়? শিলাযুক্ত আবরণী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মেরুদণ্ড প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কি দেখা যায়? শিলাযুক্ত আবরণী। হাইডার
এন্ডোডার্মে থাকে কি ফ্লাজেলাসযুক্ত আবরণী। তারপর হাইডার এন্ডোডার্মে এবং মেরুদণ্ড প্রাণীর অন্ত্রে দেখা যায় ক্ষণপদ। জনন অঙ্গের আবরণী টিস্যু। তারপর গ্রন্থি আবরণী আমরা আসি। গ্রন্থি আবরণীর মধ্যে যোজক টিস্যু। যোজক টিস্যু যে কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু প্রধানত তিন প্রকার। একটা হলো ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, কোমোনোসিস যোজক টিস্যু। এখন উদাহরণ শিখি। ফাইব্রাস যোজক টিস্যু দেহত্বকের পেশির নিচে থাকে। স্কেলেটাল যোজক টিস্যুর মধ্যে কোনগুলো রয়েছে সেগুলো হলো কোমলাস্থি এবং অস্থি। কোমলাস্থি এবং অস্থি হলো স্কেলেটাল যোজক টিস্যু। তারপর মানুষের নাক, কানের পিনা কোমলাস্থিতে গঠিত। তারপর অস্থি বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় থাকে না, কমে যায়, অস্থির দৃঢ়তা প্রদান করে। এবার আমরা সেই তরল যোজক টিস্যুতে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তরল যোজক টিস্যু দুই ধরনের, একটা হলো রক্ত লসিকা। তারপর রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক কলা। তো এখানে রক্তের উপাদান কয়টি? দুটি। একটা হলো রক্ত রস, একটা রক্ত কণিকা। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের মধ্যে, মানে এই 37 পৃষ্ঠা খুবই ইম্পর্টেন্ট একটা পৃষ্ঠা, যেখানে অনেকগুলো এমসিকিউ থাকতে পারে। তারপর রক্ত রসের মধ্যে পানি আছে 91 থেকে 92 অংশ। তারপর জৈব আছে 8 থেকে 9%। তারপর রক্তকণিকা 3 ধরনের। এই দেখো সবাই রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের। এই যে 3 ধরনের। লোহিত রক্তকণিকা, তারপর এটাকে আরেকটা বলে রেড ব্লাড কর্পালস আরবিসি, আর লিউকোসাইট অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পালস ডাব্লিউবিসি। তারপর লসিকা মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থ জমা থাকে বলে লসিকা, তাকে লসিকা বলে। তারপর 38 পৃষ্ঠা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পেশির কাজের ভিত্তিতে পেশি কত ধরনের? 3 ধরনের। এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। তো ঐচ্ছিক পেশির মধ্যে আমাদের উদাহরণটা কি আসতে পারে? মানুষের হাত এবং পায়ের যে পেশিগুলো সেগুলো ঐচ্ছিক পেশি। তারপর অনৈচ্ছিক পেশি হলো খাদ্য হজম প্রক্রিয়া, অন্ত্রের ক্রমসংকোচন, এগুলা। তারপর 39 পৃষ্ঠায় চলে আসলাম। 39 পৃষ্ঠায় স্নায়ু টিস্যু, যেটা আমাদের নিউরন বলা হয়, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত।